ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন অসামান্য জীবন স্বামী রীতানন্দ, বেলুড় মঠ। মনে পড়ে 1 থেকে 10ই আগস্ট 1989 দিল্লি শ্রীনগর ট্যুর করে 11 তারিখ মহারাজ মঠে এলেন। সে সময় রাত্রে প্রসাদ পাবার পর মহারাজের কাছে আমরা কয়েকজন সাধু ব্রহ্মচারী নিয়মিত বসতাম, প্রশ্নোত্তর চলত। প্রথম দিন মহারাজের বিশ্রামের জন্য এবং পরের দিন ডাক্তাররা এসেছিলেন বলে রাত্রের সিটিং হয়নি। তার পরের দিন সিটিংয়ের পর বলছেন, সুপ্রভাত, এ ছেলেটিকে কতদিন দেখিনি বলো তো। আমাকে বললেন, আসুনি কেন, রাগ করেছ? আমি বললাম, রাগ করব কেন, গত 2 দিন তো সিটিং হয়নি, তাই দেখেননি। তারপর আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, তোমরা না এলে খারাপ লাগে, তোমাদের জন্য বসে থাকি। তারপর প্রণাম করে ফিরছি, মনে এক বিরাট বিস্ময় এবং একই সঙ্গে গভীর তৃপ্তি, এই ভেবে যে মহারাজ আমাদের জন্য বসে থাকেন। আর একদিন সিটিংয়ের পর সকলে একে একে প্রণাম করছে। মহারাজ বলছেন, দেখো, এই যে তোমরা আসো, আলোচনা হয়, এতে আমারও একটা স্বার্থ আছে। আমরা উৎসুক দৃষ্টিতে মহারাজের দিকে তাকিয়ে আছি। মহারাজ বলছেন, এই প্রশ্নাদি আলোচনায় শুধু যে তোমাদের লাভ হচ্ছে তা নয়, আমারও বুদ্ধি মার্জিত হচ্ছে। তোমাদের প্রশ্নের উত্তর যথাযথ ভেবে দিতে হয়, চিন্তা করতে হয়, এতে আমার বুদ্ধিও মার্জিত হচ্ছে। একদিন বলছেন, দেখো, এই যে তোমাদের প্রশ্ন করতে বলি, তার মানে এই নয় যে আমি সব জানি। কত সময় মহারাজ ছোট ছোট কথায় আমাদের মনে বৈরাগ্যের দীপশিখাকে উস্কে দিতেন। একদিন রাতের সিটিং বসবার একটু পরেই ঘড়ির দিকে তাকিয়ে বলছেন, বলো বলো, ভালো কথা হোক, আর মাত্র 10 মিনিট সময় আমাদের। পরীক্ষিতের 7 দিন সময় ছিল, আর আমাদের মাত্র 10 মিনিট। এরকম কত প্রসঙ্গই না মহারাজ করেছেন। নমুনা হিসাবে একদিনের প্রসঙ্গ আমার ডায়েরি থেকে তুলে দিচ্ছি। 8-10 মিনিট কয়েকটা প্রশ্ন আলোচনার পর আমরা চুপ করে আছি। রাত 10টা বাজতে 4-5 মিনিট বাকি। মহারাজ বলছেন, বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় চলে যাচ্ছে, এই এক্ষুনি এসে বলবে, ওঠো ওঠো। তবু আমরা চুপ করে আছি। মহারাজ গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, কেন বলছি জানো, গোনা দিন শেষ হয়ে গেল, সময় চলে যাচ্ছে। দেখো, জীবনটা তার সব শক্তি এনার্জি নিয়ে প্রচণ্ড গতিতে ধ্বংসের দিকে এগিয়ে চলছে। কাল কি হবে জানি না, পর মুহূর্তে কী হবে জানি না। যে দিনটা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। জীবনে একটা ব্যস্ততা আনো, ব্যস্ত হও, প্রতিটি মুহূর্তকে ব্যবহার করো, একটি মুহূর্তও যেন বৃথা বেরিয়ে না যায়। মৃত্যু কেশাগ্র ধরে রয়েছে। এখন কি বলবে? দাঁড়াও, আমি চুলটা ভালো করে বেঁধে নিই। যেদিন ঘর ছেড়ে এসেছিলে মনে করো, সেদিনের ব্যস্ততা, ব্যাকুলতা আমার মনে আছে। পরা কাপড়টা ছেড়ে অন্য একটা ছোট কাপড় পরছি, রাত্রিবেলা বাড়ি থেকে পালাবো। ব্যস্ততায় হাত কাঁপছে, মনে ভয়, দেরিতে পাছে সবাই টের পেয়ে যায়, তাহলে সংসার ছাড়বার প্ল্যানটা ভেস্তে যাবে। যেদিন ঘর ছেড়ে এসেছিলে সেদিনের ব্যস্ততা, ব্যাকুলতার কথা মাঝে মধ্যে ভাববে। একলা একলা বসে মাঝে মধ্যে এরকম ভাববে, ঠাকুরের জীবনটা দেখো না, নিরঞ্জনের ভগবান লাভের জন্য তার কি ব্যস্ততা, উফ কি চিন্তা, দিন যেন চলে যায়, তুই কবে ভগবান লাভ করবি? বুদ্ধ বলছেন, জগতে সর্বত্র আগুন জ্বলছে, এরকম মনে হওয়া চাই। বান আসবে শুনে ঠাকুর ছুটে গঙ্গার পাড়ে গেছেন, ছেলেদের ডাকছেন, ওরে বাবুরাম, ওরে রাখাল, আয় আয়, বান দেখবি আয়। ওরা আসবার আগেই বান চলে গেল। ঠাকুর বিরক্ত হয়ে বলছেন, দূর ছোড়া, তোরা কাপড় পরার জন্য কি বান বসে থাকবে? এই দেখ না, আমি বগলে কাপড় নিয়েই ছুটে এসেছি। দেখো কীরকম ব্যস্ততা, সুযোগটা চলে না যায়। সুপ্রভাত মহারাজ ঘরে ঢুকলেন। আমি রয়েছি। সুপ্রভাত মহারাজ কাছে যেতেই মহারাজ আলোচনার রেশ টেনে বলে চলেছেন,
বুঝলে, জীবনে একটা ব্যস্ততা আনবার দরকার। ব্যস্ততা আসছে না। শরৎ মহারাজ খুব সুন্দরভাবে লীলা প্রসঙ্গে ঠাকুরের জীবনের এই ব্যস্ত ভাবকে ফুটিয়েছেন। ঠাকুর কলকাতায় যাবেন, রেডি হয়ে বসে আছেন। একে ওকে বারবার পাঠাচ্ছেন, দেখ গাড়ি এলো কি না। গাড়ি আসেনি শুনে আবার বসলেন। একটু পরই আবার ডাকছেন, ওরে লেটো, ওরে বাবুরাম, ওরে রাখাল, দেখ দেখ গাড়ি এলো কি না। সবাইকে ব্যস্ত করে ফেলছেন। গাড়ি এসেছে শুনেই তাড়াতাড়ি সবাইকে ডেকে গাড়িতে গিয়ে বসেছেন। বসেই বলছেন, গাড়োয়ানকে বলো। কেউ হয়তো বলল, মশাই গাড়োয়ান একটু ওদিকে গেছে, এই এক্ষুনি আসছে। ঠাকুরের আর তর্স হয়েছে না। বলছেন, দূর, তোরাই চালিয়ে দে। একে একে প্রণাম করে আমরা উঠে এলাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।